সো আমরা এই পর্যন্ত আমাদের আরসিসি 2 তে যেটা দেখলাম যে স্ল্যাব ডিজাইন দেখলাম, দেন হচ্ছিল কলাম ডিজাইন দেখলাম। তো আমরা হচ্ছিল এখন ধীরে ধীরে একটু ফাউন্ডেশন বা ফুটিং কিভাবে ডিজাইন করে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো আশা করি এটা খুব একটা কঠিন হবে না ফার্স্টের দিকে, তারপরে যে অ্যাজ ইউজুয়াল একটু হয় ইরাবোরেট যখন চলে যায় তখন। সো আমাদের এখনকার টপিকস হচ্ছিল ডিজাইন অফ আরসি ফাউন্ডেশন। সো আরসি ফাউন্ডেশন বলতে ফার্স্টেই আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমরা কি কি টাইপের ফাউন্ডেশন আসলে ইউজ করতে পারি। সো তোমরা জিওটেক অলরেডি পড়ে আসছো আমার যতদূর ধারণা, জিওটেক 1 বা 2 তে, যে বিভিন্ন টাইপের আসলে ফাউন্ডেশন বা ফুটিং হয় এবং সেটা ব্যবহার করার আগে আমাদেরকে প্রথমে যেটা জানতে হয় যে বিল্ডিংটা কোন জায়গাতে অবস্থিত, লোকেশনটা, সেই জায়গার সয়েল রিপোর্ট নিয়ে তারপরে আমরা আসলে চিন্তা করি যে আমরা কি টাইপের ফাউন্ডেশন দিব। তো ইন জেনারেল আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি আমাদের টোটাল ফাউন্ডেশন সিস্টেম। একটা হচ্ছিল ডিপ ফাউন্ডেশন আর একটা হচ্ছিল শ্যালো ফাউন্ডেশন। ঠিক আছে, তো শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মাটির খুব বেশি গভীরে যেতে হয় না, অল্প গভীরতাতে আমরা আসলে ফাউন্ডেশন বা ফুটিংটা দিতে পারি। আর যেটা হলো ডিপ ফাউন্ডেশন, সেটার ক্ষেত্রে আমাদের একটু গভীরে যেতে হয়, যেটা পাইল ফাউন্ডেশন, তোমরা অলরেডি জানো বোধহয় টার্মগুলো। তো আমি ওই জেনারেল ক্লাসিফিকেশনে না যেয়ে আমি ফার্স্টে যেটা কথা বলতে চাচ্ছি সেটা ছিল যে কি কি টাইপের ফুটিং বা ফাউন্ডেশন ব্যবহার করা হয় আরসি বিল্ডিংগুলোতে, শুধু আরসি বিল্ডিং না, যে কোনো টাইপের বিল্ডিংয়ে। তো প্রথমে যেটা আছে সেটা হলো যে ওয়াল ফুটিং। সো ওয়াল ফুটিংটা তোমরা সাইডে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ওয়াল। সো এটার উপরে যখন গ্র্যাভিটি লোড আসে বা অন্যান্য আদার্স যেসব লোড আসে, এই ফুল লোডটাকে ট্রান্সফার করতে হবে হচ্ছিল সয়েলে। সো এটাই হচ্ছিল আমার মেইন টার্গেট। সো আমাদের যেটা করতে হয়, যদি এটা একটা স্ট্রাকচারাল ওয়াল হয়, সে শেয়ার ওয়াল, সো এই শেয়ার ওয়াল যদি হয়, শেয়ার ওয়ালের নিচে আমরা জেনারেলি এরকম স্প্রেডেড একটা অংশ করে রাখি, যে একটা স্প্রেড করা অংশ থাকবে যার মাধ্যমে লোডটা ট্রান্সফার হতে থাকবে। সো এই ধরনের যে ফাউন্ডেশন বা ফুটিংগুলো আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে হলো ওয়াল ফাউন্ডেশন বা ওয়াল ফুটিং। তো এটা বেসিক্যালি স্ট্রাকচারাল ওয়ালের নিচে যেরকম দেওয়া হয়, অ্যাট দ্য সেম টাইম নন স্ট্রাকচারাল ওয়াল যেগুলো থাকে সেগুলোর নিচেও দেওয়া যেতে পারে। তো এটার ক্ষেত্রে এই যে উইডথটা, এটা তোমাকে বেসিক্যালি ডিজাইন করতে হবে, প্লাস হচ্ছে হলো এটার থিকনেস কত হবে এটা ডিজাইন করতে হবে, এবং ভিতরে কি কি রিইনফোর্সমেন্ট লাগবে। সো এই কয়েকটা জিনিস আমাদেরকে ডিজাইন করতে হয় যদি আমরা একটা ওয়াল ফুটিং চিন্তা করি। আচ্ছা, এরপরে যেটা মোস্টলি ইউজড হয় বাংলাদেশে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করতে হয় যদি ছোট বিল্ডিং হয়, যে সিঙ্গেল কলাম আর আইসোলেটেড ফুটিং। সো আমাদের প্রতিটা কলামের নিচে ইন্ডিভিজুয়াল একটা করে এরকম কনক্রিটের স্ল্যাবের মতো তৈরি করতে হয়, যেটাকে আমরা বলতেছি হলো আইসোলেটেড ফুটিং বা হচ্ছে সিঙ্গেল ফুটিং। তো এটা হচ্ছে হলো সবচেয়ে ইকোনমিক্যাল টাইপের ফুটিং। ঠিক আছে, তো এই ফুটিংগুলো কখন ব্যবহার করবা এটা আসলে ডিপেন্ড করতেছে এরকম যে তোমার কলাম থেকে কলামের ডিস্টেন্স যদি অনেক বেশি হয়, সে আমার এটা একটা কলাম লেআউট আমি চিন্তা করলাম, সেই কলাম লেআউটে আমার প্রতিটা কলামের নিচে হলো একটা করে ফুটিং প্রয়োজন হবে, প্রতিটা কলাম। সো যদি এই কলামগুলো সাফিসিয়েন্ট ডিস্টেন্স পর পর থাকে, তাহলে আমরা এই ধরনের তোমার সিঙ্গেল ফুটিং দিতে পারি। কিন্তু সে কথার কথা হচ্ছিল যে আমার কলামগুলো হচ্ছিল খুব কাছাকাছি রয়ে গেছে, ঠিক আছে, তখন দেখা যাবে যে একটা ফুটিং দিলাম, তার পাশে একটা ফুটিং দিলাম, তার পাশে আর একটা ফুটিং দিলাম। তো এই যে তিনটা ফুটিং, এটার আসলে গ্যাপগুলো হয়তো বা খুবই কম কম থাকবে। তো সেই ক্ষেত্রে বেটার হচ্ছে না আমরা তিনটাকে মিলে একটা এরকম সিঙ্গেল স্ল্যাবের মতো চিন্তা করব। তো এটাও একটা কেস আসতে পারে। তো যেটা বলতেছিলাম এটা হচ্ছিল সিঙ্গেল ফুটিং। সো এটা যদি কলামগুলো অনেক দূরে দূরে থাকে। আর পরে যেটাকে বললাম এটা হচ্ছিল কম্বাইন্ড ফুটিং। সো কম্বাইন্ড ফুটিং তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে দুইটা কলাম আছে, দুইটা কলামের মাঝখানে যে জায়গাটা আছে ফুল কভার করে দুই দিক থেকেই আবার
স্ল্যাবের মতো পোর্শনটা দেওয়ার কথা। সো এটা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। এখন কোশ্চেন আসতে পারে যে কম্বাইন্ড ফুটিং আসলে কেন প্রয়োজন আমাদের। সো একটা জিনিস হচ্ছে হলো যে তোমার কলামের ডিস্টেন্স যদি খুব কাছাকাছি চলে আসে, সেটা একটা জিনিস হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে হলো তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে প্রপার্টি লাইন। তোমরা কি টার্মটার সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এই প্রপার্টি লাইনটা হচ্ছে হলো ফাউন্ডেশন বা ফুটিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সে তোমার একটা বিল্ডিং করবা, সো বিল্ডিং করার ক্ষেত্রে তোমার প্লট অলরেডি তুমি বুঝে পেয়ে গেছো। সো প্লট বোঝার পরে যেটা করবা, আমাদের তো জায়গা ছেড়ে করতে হয় কিছুটা, তোমরা সবাই মোটামুটি জানো। তো দেখা গেল যে একটা কলাম এই কর্নারে বা এইখানে আছে। এখন এই কর্নারে বা এই মাঝখানে যেখানেই থাকুক না কেন, আমি যদি এটাকে একটা ফুটিং দিতে চাই নিচে, মাটির নিচে, যদিও সেটা মাটির নিচে, সো এইটা দেখা যাবে যে আমার প্রপার্টি লাইন যেটা আছে, এই প্রপার্টি লাইনের চেয়ে সরে যাচ্ছে। সেটা হলো প্রপার্টি লাইন। সো এখন প্রপার্টি লাইন এক্সিট করে তো আমি আমার ফুটিংটাকে বসাতে পারবো না। সো ধরো আমার এখানে আরেকটা কলাম আছে, সো এটাকে একটা সিঙ্গেল ফুটিং দিলে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমার যেটা কাজ হবে যে আমি আসলে সিঙ্গেল ফুটিং না দিয়ে আমি এই দুইটা ফুটিংকে কম্বাইন করে একটা কম্বাইন্ড ফুটিং চিন্তা করব। সেই ক্ষেত্রে এই কলামের যে লোডটা আছে, এক্সটেরিয়র যে কলামের, এই কলামের টোটাল লোডটা হচ্ছে এই ফুটিং এর উপর চলে আসবে, এই কলামেরটাও এই ফুটিং এর উপর চলে আসবে। তো সেইভাবে আমাদেরকে ডিজাইন করতে হবে। তো এটা হচ্ছে আর একটা কনসেপ্ট যে কম্বাইন্ড ফুটিং কেন প্রয়োজন হতে পারে। সো এরকম বিভিন্ন প্র্যাকটিক্যাল আসপেক্ট থেকে আসলে তোমাকে চিন্তা করতে হবে যে কখন তুমি সিঙ্গেল ফুটিং দিবা, কখন হচ্ছে কম্বাইন্ড ফুটিং দিবা। আচ্ছা, তো এটাই গেল হচ্ছে সিঙ্গেল এবং কম্বাইন্ড ফুটিং এর ব্যাপারগুলো। আচ্ছা, এরপরে যেটা আসতেছে যে আমাদের ম্যাট ফাউন্ডেশন। তো ম্যাট ফাউন্ডেশন কি তোমরা জানো এই টার্মটা? ম্যাট ফাউন্ডেশন 2 তে মনে হয় পড়ে আসছো, 2008 বা কিছুতে। সো ম্যাট ফাউন্ডেশন হচ্ছে হলো যে আমার যতগুলো কলাম আছে, আমি সবগুলো কলামের নিচে যদি একটা সিঙ্গেল ফাউন্ডেশনের মতো চিন্তা করি, এরকম একটা ম্যাট দিয়ে দেই, এটাকে আমরা বলতেছিলাম ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন। ঠিক আছে? তো এই ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন আসলে কয়েকটা কারণে দিতে হয়। আমি ইচ্ছা করলে হয়তোবা প্রতিটা কলামের নিচে একটা করে সিঙ্গেল ফুটিং দিতে পারতাম, কিন্তু এই যে এরিয়াটা, এই এরিয়াটা হয়তোবা অনেক সময় সাফিসিয়েন্ট হয় না। কেন হয় না? যদি আমার সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি খুবই কম হয়, দেখা যাবে যে তোমার এক একটা সিঙ্গেল ফুটিং এর এরিয়া আসতেছে অনেক বড় বড়, যেটা আসলে ফিজিবল কিছু না। এট দ্য সেম টাইম আবার হয়তোবা ওভারল্যাপিং আছে। যেহেতু আমার বেয়ারিং ক্যাপাসিটি খুবই কম, দেখবা যে ফুটিং এর এরিয়া অনেক বড় লাগবে লোডটাকে ট্রান্সফার করতে। সো যখন এই ধরনের ওভারল্যাপিং কেস চলে আসবে, যে আমার আসলে এরকম সিঙ্গেল ফুটিং দিলে এরকম ওভারল্যাপিং আসবে, তখন দেখা যাবে যে না, আমরা এরকম সিঙ্গেল ফুটিং তো আর দেওয়া সম্ভব না। তখন হচ্ছিল সবগুলো কলামকে একসাথে টাই করে একটা ফুটিং বিল্ড আপ করবো। সো এটাকে আমরা ম্যাট ফাউন্ডেশন বলতেছি। আরো কিছু কেসের ক্ষেত্রে দিতে হবে যখন কলামের লোড অনেক বেশি হবে এবং সিঙ্গেল ফুটিং আমরা ইউজ করব না। অ্যাট দ্য সেম টাইম আমরা হয়তো পাইল টাইপের, যেটা একটু পরে দেখতেছি পাইল ফাউন্ডেশন, এটাও আমরা ইউজ করব না, আমরা ডিসাইড করলাম। আর আরেকটা জিনিস হচ্ছিল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট মাস্ট বি রিডিউসড থ্রু দ্য এন্টায়ার ফুটিং সিস্টেম। সো সেটেলমেন্ট সম্পর্কেও তোমাদের সবার আইডিয়া আছে যে বিল্ডিং আমরা যখন লোড দেই, সো বিল্ডিংটা হচ্ছে হলো কি করবে, নিচের দিকে জেনারেলি সেটেল করে। সো দেখা গেল যে তুমি প্রতিটা ফুটিংকে আলাদা করে ডিজাইন করলা, সে এটা একটা সিঙ্গেল ফুটিং, এটা একটা সিঙ্গেল ফুটিং। এখন এইখানের সয়েলের অবস্থা সবচেয়ে খারাপ, এটা একটু বেশি সেটেল করে গেল, এটা সেটেল করলো না। তখন যেটা হবে যে কলামগুলোতে এডিশনাল মোমেন্ট চলে আসে, যেটার জন্য আসলে তুমি বিল্ডিংটাকে হয়তোবা ডিজাইনই করো নাই। তখন সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিল্ডিং এ অনেক পরিমাণ ক্র্যাক চলে আসে এবং এটা সার্ভিসেবল কন্ডিশনে আর থাকে না। সো এই যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টটা হচ্ছে সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে, এটাকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও বা কমাইতে চাও, তখন তোমাকে হয়তোবা এই ধরনের
র্যাফট ফাউন্ডেশনে যেতে হবে, যার কারণে যেটা হবে যে পুরো জিনিসটা একটা ম্যাট, ঠিক আছে, পুরো জিনিসটা একটা ম্যাট। সো আমি যখন এন্টায়ার বিল্ডিং এর উপর লোড প্রোভাইড করতেছি, প্রতি জায়গায় ইউনিফর্ম লোড পড়তেছে, তখন দেখা যাবে যার এক জায়গায় বেশি ডিফরমেশন, এক জায়গায় বেশি কম ডিফরমেশন হবে না। পুরো ম্যাটটা যদি সেটেলমেন্ট হয়ও, তাহলে পুরো ম্যাটটা সেটেল করে যাবে কিছুটা। সেই ক্ষেত্রে হয়তোবা যদি খুব কম সেটেল করে, আমার বিল্ডিং এর সার্ভিসিবিলিটি কন্ডিশনের কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আইসোলেটেড ফুটিং দিতাম, এক জায়গা বেশি সেটেল করলো, এক জায়গা কম সেটেল করলো, তখন কিন্তু বেসিক্যালি এই যে বললাম যে এডিশনাল মোমেন্টের কারণে দেখা যাবে যে তোমার কলামগুলো ক্র্যাক করে গেছে। সো সেই ক্ষেত্রে আমরা ওটার ইউজেবল কন্ডিশনে রাখতে পারবো না বিল্ডিংটাকে। তো এটা হচ্ছে যে ম্যাট ফাউন্ডেশনটা আমরা কেন ইউজ করতে পারি বা কখন কখন ইউজ করতে পারি সেটা। আচ্ছা, দেন আসতেছে হচ্ছে পাইল ফাউন্ডেশন। এখন আমাদের ফাউন্ডেশন ডিজাইনের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সয়েল ক্যারেক্টারিস্টিক্স। সো সয়েলের উপর ডিপেন্ড করে আসলে সবকিছুই করতে হবে। সয়েল ভালো হলে তুমি সিঙ্গেল ফাউন্ডেশন দিতে পারো বা কলাম ফাউন্ডেশন যেটাকে বললাম। ইভেন তুমি যদি পাইল অ্যাভয়েড করতে চাও, এরকম ম্যাট ফাউন্ডেশন দিতে পারো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আমার এক্সিস্টিং যে সয়েল আছে এটা খুবই উইক হয়, এবং এই সয়েলের ভিতরে তুমি যে কোনো পরিমাণ ফুটিং দাও না কেন, সেটা আসলে সে রেজিস্ট করার ক্ষমতা রাখতে পারতেছে না। সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে এমন একটা সয়েল লেয়ার তোমাকে খুঁজে বের করতে হবে যেখানে হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি মোটামুটি ভালো আছে। সো এই বেয়ারিং ক্যাপাসিটি যেখানে ভালো আছে, এই পর্যন্ত তোমাকে টোটাল বিল্ডিং এর যে লোডটা আছে এটাকে ট্রান্সফার করতে হবে। সো এই ট্রান্সফার করার ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে প্রতিটা কলামের নিচে একটা করে পাইল ক্যাপ দিতে হয়। সো পাইল ক্যাপটা কাইন্ড অফ ধরে নিতে পারো যে একটা সিঙ্গেল ফুটিং যেরকম ওরকম একটা পোর্শনই, এবং ওই সিঙ্গেল ফুটিং যেটা আমরা বললাম সেটার নিচে বেসিক্যালি পাইলগুলো থাকে। সো এই পাইলগুলো লোডটাকে ট্রান্সফার করে নিয়ে যায় হচ্ছে যেটা বেয়ারিং ক্যাপাসিটি বেশি সেই সয়েল লেয়ারটা। সো এটা হচ্ছে মেইনলি এই ধরনের পাইল ফাউন্ডেশনের ক্ষেত্রে। তো তোমরা অলরেডি জানো যে পাইল কিভাবে ডিজাইন করতে হয়, নাম্বার অফ পাইল কিভাবে সেট করতে হয়। তোমাকে জিওটাকে এগুলো পড়ে আসছো 3-2 তে এখন, নাকি 4-1 4-2 তে পড়বা? তোমরা কি পড়ছো যে পাইল কিভাবে ডিজাইন করে? না স্যার, ফ্রিকশন পাইল বা লোড বেয়ারিং পাইল এগুলো পড়ো নাই এখনো? এগুলো এভাবে পড়ছে কিন্তু ডিজাইনিংটা এখনো পড়ি নাই। আচ্ছা, ডিজাইন হয়তো বা আমি জানি না, আসলে আমার মনে নেই, হয়তো বা পড়বা যদি জিওটেক মেজরে থাকো আর কি। আচ্ছা, যাই হোক, তো এই যে অংশটা পাইল ক্যাপ, এটারও একটা নির্দিষ্ট ডিজাইন করতে হয়। তো এটা হচ্ছিল মেইনলি পাইল ফাউন্ডেশনের ডিটেলস, যে কি কি সময় আমরা আসলে পাইল ফাউন্ডেশনটা ইউজ করতে চাই। এখন আমাদের যেটা টার্গেট সেটা আমি এখন বলি। আমরা এখানে মোটামুটি 4-5 ধরনের দেখলাম। তো আমরা ট্রাই করব হচ্ছে ফার্স্টে সিঙ্গেল ফাউন্ডেশন বা ফুটিং ডিজাইন করা, দেন কম্বাইন্ড ফুটিং এটা ডিজাইন করা। এই দুইটা ডিজাইন করে দেন হচ্ছে আমরা ট্রাই করব আর কি করা যায় দেখব। ঠিক আছে, আগে এই দুইটা শেষ করব। আচ্ছা, তো প্রথমে আমি যেটা যেতে চাচ্ছি সেটা হলো সিঙ্গেল কলাম বা আইসোলেটেড ফুটিং ডিজাইন। সো ফুটিং ডিজাইনের ক্ষেত্রে আমাকে কিছু জিনিস আগে থেকে জানতে হবে, সেই জিনিসগুলো আগে দেখার চেষ্টা করি। তো প্রথমেই হচ্ছে আমি যদি একটা ফুটিং যে কোনো জায়গায় প্রোভাইড করি, সো এখানে লোড আসবে স্বাভাবিকভাবেই। লোড আসলে নিচে যে সয়েল আছে, এই সয়েল আসলে প্রেশারাইজড হবে, যার কারণে সে রিঅ্যাকশন ফোর্স হিসাবে এখানে কিছু প্রেশার ক্রিয়েট করবে সয়েল। তো এই যে প্রেশার, এই প্রেশারের ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে আমাদেরকে একটা আইডিয়া নিতে হবে। কারণ যখন আমরা বলি যে ডিজাইন, ঠিক আছে, ডিজাইন মিনস হচ্ছে এটার মধ্যে একটা লোড আসবে, এই লোডের জন্য আমাকে তাকে ডিজাইন করতে হবে। তো এখন তোমরা আমাকে বলো যে এইখানে কোন মেম্বারটা আসলে তুমি ডিজাইন করবা, মানে তোমাদের এক্সিস্টিং আইডিয়া থেকে তোমরা কি বুঝতে পারো যে এটা তো কলাম, এটা তো বুঝতেই পারতেছো যে এটা আমরা অলরেডি ডিজাইন করে আসছি। আমাদের লোড যদি জানা থাকে আমরা কলাম ডিজাইন এখন অলরেডি করতে পারবো। তাহলে ফুটিং এর আর বাকি থাকে কোন পোর্শনটা?
স্ল্যাবের পোর্শনটা, তাই না? তো স্ল্যাবের পোর্শনটা ডিজাইন করতে হলে এটার উপর লোডটা কোথায় থেকে আসবে, এটা আগে আমাকে একটু বুঝায় বলো। স্যার কলাম থেকে আসবে আর আশেপাশের উপরের সয়েল থেকে আসবে। হ্যাঁ, সো কলাম থেকে আসবে এবং সয়েল থেকে। এবং সয়েল থেকে আসবে যেটা বলতেছো এটা কিন্তু বেসিক্যালি রিঅ্যাকশন ফোর্স, তাই না? রিঅ্যাকশন ফোর্স জি হিসাবে স্যার। আসবে। আচ্ছা, সো এই রিঅ্যাকশন ফোর্স যেটা আছে, এই রিঅ্যাকশন ফোর্সটা আমাকে আসলে জানতে হবে আগে যে কিরকম আসবে। আচ্ছা, তো এই রিঅ্যাকশন ফোর্সটার ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা আমরা দেখি। যদি কোহেশনলেস সয়েল হয় বা স্যান্ডি সয়েল হয়, জেনারেলি দেখা যায় যে ফুটিং এর ইমিডিয়েট নিচে হচ্ছে হলো প্রেশার সবচেয়ে বেশি আসে, আর যত তুমি কর্নারের দিকে যাবা তখন হচ্ছে তার ডিস্ট্রিবিউশনটা আর কমে যায়। তার মানে এখানে প্রেশারটা কমে, কারণ এখানে যেহেতু স্যান্ডি সয়েল, ওয়াটার খুব দ্রুত বের হয়ে যেতে পারে, সে ডিফর্ম করে, ঠিক আছে? ডিফর্ম করার কারণে তার স্ট্রেস রিলিজ করে দেয়, যার কারণে এখানে স্ট্রেসটা কমে যায়। সো এটা হচ্ছে হলো যদি স্যান্ডি সয়েল হয়। অন দ্য আদার হ্যান্ড যদি তুমি কোহেসিভ বা ক্লে সয়েলের ক্ষেত্রে চিন্তা করো, এটার ওয়াটার ড্রেনেজ খুব একটা ভালো করতে পারে না ক্লে সয়েলের, এটা মোটামুটি তোমরা জানো যে ফাইন সয়েল এগুলো। এই ক্ষেত্রে দেখা যায় স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা অনেকটা উল্টা হয়, এখানে রিলেটিভলি কম হয় ঠিক কলামের নিচে, আর এদিকে ফ্রিকশনের কারণে কিছুটা শেয়ার রেজিস্ট্যান্স বা ফ্রিকশন যাই বলো, শেয়ার রেজিস্ট্যান্সের কারণে এখানে তোমার হচ্ছে হলো ডিস্ট্রিবিউশনটা বেশি হয় বা প্রেশারটা বেশি হয়। তো এখন তুমি যখন একটা বিল্ডিংকে ডিজাইন করবা, তোমার সয়েলের উপরে আসলে ডিপেন্ড করবে সবকিছু, যে সয়েলটা কি স্যান্ডি সয়েল নাকি হচ্ছে হলো ক্লে সয়েল, কোন টাইপের সয়েল। তো যখন আমরা ডিজাইন করি, ডিজাইন করার সময় আসলে এই যে কি বলবো এক্সাক্ট যেই ডিস্ট্রিবিউশনটা প্রেশারের, সেটা আসলে খুব বেশি প্রয়োজন হয় না। এই জন্য আমরা অ্যাসিউম করে নেই যে না, এটার নিচে একটা ইউনিফর্ম প্রেশার আসলে কাজ করবে ডিজাইনের সুবিধার্থে। কেন? কারণ হচ্ছে হলো এই যে ডিস্ট্রিবিউশনটা, এই ডিস্ট্রিবিউশনটা অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, যে ক্লে টাইপ সয়েল নাকি কি টাইপ সয়েল, এখানে ড্রেনেজ কিরকম হইতে পারবে, অনেক কিছুর উপরে, ঠিক আছে? তো এই সব কিছুর উপরে যখন এটা নির্ভর করবে, তোমার প্রচুর ডেটা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে হলো এই ডিস্ট্রিবিউশনগুলো বের করতে হবে। কিন্তু মেইন ঘটনা যেটা, সেটা হলো যে তোমার আসলে এই প্রেশারের উপর ডিপেন্ড করবে হচ্ছে হলো এখানে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের আগেও যদি আমি চিন্তা করি যে এখানে কতটুকু শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট আসবে, তো এই যে শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট, এই ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশন বা এই ডিস্ট্রিবিউশন তুমি যাই ধরো না কেন, ওইটা খুব বেশি চেঞ্জ হয় না। সো ডিজাইনটাকে যত সিম্পল করা যায় তত হচ্ছে হলো ভালো। সো এই ধরনের অনেক ডেটা নিয়ে আমার যদি খুব বেশি লাভ না হয়, তাহলে ডিজাইনটাকে অযথা সফিস্টিকেটেড করার কিছু দরকার নেই। সেই কারণে আমরা জেনারেলি যেটা করি ডিজাইনের ক্ষেত্রে, আমরা ধরে নিই হচ্ছে হলো ইউনিফর্ম প্রেশার থাকবে। সো এই যে ইউনিফর্ম প্রেশারটা, এই ইউনিফর্ম প্রেশারটা দিয়ে আমরা আসলে ডিজাইন করব। সো আমি এই যে কথাগুলো বললাম এগুলো সবই এখানে লেখা আছে, তোমরা হচ্ছে হলো এখান থেকে দেখবা। আচ্ছা, এখন আমরা দেখি যে যখন একটা ফুটিং আমরা ডিজাইন করতে যাব, কি কি জিনিস আসলে আমাকে চেক করতে হবে বা ডিজাইন করতে হবে। তো যেটা আমরা অলরেডি বললাম যে আমাদের এক ধরনের ইউনিফর্ম প্রেশার আমরা ধরে নিচ্ছি যে এখানে আসবে। এখন তোমরা যদি এটাকে একটা সে, আমি নর্মালি বললাম যে এটা একটা বিম হিসাবে চিন্তা করো, সে ইকুইভ্যালেন্ট টু বিম চিন্তা করো, আর এটা হচ্ছে একটা ইউডিএল, তাহলে এই অংশটা হচ্ছিল তার সাপোর্ট। তাহলে এখন বলতে পারবা যে এটা কি কি প্যারামিটারের জন্য ডিজাইন করতে হবে? আমি ডিসকাস করতেছি, সো তোমাদের থেকে একটু রেসপন্স করো। এটা একটা ইউডিএল, এটা একটা বিম, এটা একটা সাপোর্ট। ফার্স্টে চিন্তা করো যে বিমটা কি ধরনের সাপোর্টের উপরে আছে। তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? জি স্যার। বিমটা কি ধরনের সাপোর্টের উপরে আছে এটা তো বলতে পারবো, এটা তো খুব সিম্পল জিনিস।
যে কোনো জিনিস আমি তোমাদেরকে জাস্ট এতটুকু বলি, ইন্টারেস্ট নিয়ে একটু শোনো, প্লাস হচ্ছে হলো সবসময় রিলেট করার চেষ্টা করবা, যে তুমি যা জানো সেটার সাথে একটু রিলেট করো, তাহলে তোমার জন্য নেক্সট যে স্টেপটা বোঝার সেটা ইজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি সোজা করে দিতাম তাহলে কি পারতা? স্যার এটাকে আমরা ফিক্স সাপোর্ট হিসেবে ধরবো না? ফিক্সড বা হিঞ্জ সেটা বড় কথা না, এটা একটা ক্যান্টিলিভার পোর্শন না? জি স্যার। তাহলে এটা একটা ক্যান্টিলিভার পোর্শন। এটা কি সবাই আমরা বুঝি? জি স্যার। তাহলে এটা বলতে এত সময় লাগলো কেন তোমাদের? সবসময় চিন্তা করবা রিলেট করার জন্য, তুমি যা জানো তার এগেনস্টে। ঠিক আছে? ভুল হলে তো সমস্যা নেই, আমি তো তোমাদেরকে বোঝানোর জন্য আসছি, সমস্যা নেই। তার মানে এইখানে যখন ইউডিএল আসতেছে, এই যে টোটাল স্ল্যাব সিস্টেমটা আছে, স্ল্যাব সিস্টেমটা অনেকটা এইভাবে বাঁকা হতে যাবে, তাই তো? সো ডিজাইন হচ্ছিল খুব মজার জিনিস। ঠিক আছে? তুমি যদি তার বিহেভিয়ারটা অ্যাসিউম করতে পারো যে বিহেভিয়ারটা কেমন হবে, তাহলে কিন্তু ডিজাইন খুব মজার জিনিস। কিন্তু যদি তুমি বিহেভিয়ার না বুঝো, তুমি জাস্ট মনে করো যেটা একটা অঙ্ক, এরকম মুখস্থ করতে হবে, খুবই কঠিন, সম্ভব না, আমাকে দিলে আমি পারবো না। আচ্ছা যাই হোক, এখন বলো, এটা তো বিহেভিয়ার বুঝলা যে এরকম ভাবে সে ডিফ্লেক্ট করবে। এখন বলো কি কি চেক করবা, কি কি প্যারামিটারের জন্য ডিজাইন করবা? আমরা লিখেও দিছি, তারপর বলতে পারবা না? বেন্ডিং মোমেন্ট, শিয়ার। বেন্ডিং মোমেন্ট এবং শেয়ারের জন্য। আচ্ছা, তোমরা কি মানে কথা বলতে ইতস্তত বোধ করতেছো নাকি তোমরা পড়তেছো? আমাকে ফ্র্যাঙ্কলি বলো তো। কনফিউজড স্যার এর জন্য। না, কনফিউজ থাকলে তোমরা বলো আমাকে, ভুল হলে তো আমি তো তোমাকে বলতেছি যে হ্যাঁ এটা ভুল হয়েছে, বা তুমি এটা বুঝতেছো না, এইভাবে হয়তো বা এইভাবে হবে। সো কনফিউজড হলে বলতে হবে তো। শোনো, আমাদের স্যার ইঞ্জিনিয়ারদের বড়। চারটা কর্নারে স্যার টর্শন আসার কথা না? কোনটা চারটা চারটা? কর্নারে, কর্নারে। টরশন? জি স্যার। টরশন যদি হ্যাঁ টু এ যদি চিন্তা করো কিছুটা আসবে, বাট ওটা খুব মাইনর। টর্শনের জন্য জেনারেলি আমরা আসলে ওইভাবে ডিজাইন করি না স্ল্যাবে, টর্শন ওইরকম প্রমিনেন্ট না আর কি। বাট আসবে না সেটা আমি বলতে পারবো না, বাট প্রমিনেন্ট না। গভর্নিং হচ্ছে হলো বেন্ডিং অথবা শেয়ার। আচ্ছা ঠিক আছে। আর যেটা বলতে নিলাম যে কনফিউজ থাকলে কথা বলতে হবে। ইঞ্জিনিয়ারদের বড় সমস্যা হচ্ছিল আমরা কথা বলি না। ঠিক আছে? কথা বলতে হবে ক্লাসে, প্রোডাক্টিভ ওয়েতে কথা বলতে হবে, সাইড টক না। ঠিক আছে? প্রোডাক্টিভ ওয়েতে কথা বলতে হবে, আদারওয়াইজ ক্লাস ইন্টারাকশন ছাড়া ক্লাস খুব একটা শেখা যায় না। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এইখানে বুঝতেছো যে এখানে আসলে এক ধরনের টেনশন কাজ করবে, তাই না? এখানে টেনশন কাজ করবে, সো এখানে আমাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে। এটা কি সবাই বুঝো? তাহলে বটম রিইনফোর্সমেন্ট দিতে হবে, এটা হলো ফার্স্ট জিনিস। এটা মোমেন্টের জন্য। এখন আসে যে শেয়ার। শেয়ার কি হবে? তো শেয়ার যেহেতু এখানে লোড দিচ্ছি, স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন সেকশনে তার শেয়ার আসবে। তার মানে শেয়ারের জন্য আমাকে চেক করতে হবে। সো শেয়ারের জন্য কথাটা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে বলতে হবে, যে ফার্স্ট আমরা কি রিইনফোর্সমেন্ট ইউজ করবো কিনা, এইটা একটা কোশ্চেন আসতে পারে। এবং কি টাইপের শেয়ার আমরা আসলে ডিজাইন করব। আমরা অলরেডি স্ল্যাবের ক্ষেত্রে শিখে আসছি যে পাঞ্চিং শেয়ার, আবার বিমের ক্ষেত্রে আমরা শিখে আসছিল বিম শেয়ার। ঠিক আছে? বিম যেটা নর্মালি আমরা চিন্তা করি শেয়ার, সেটা আরেকটা আছে পাঞ্চিং শেয়ার বা টু ওয়ে শেয়ার, যেটা আমরা কলামের ক্ষেত্রে শিখে আসছি অলরেডি, ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে। তো জেনারেলি আমরা যখন এরকম সিঙ্গেল কলাম এর নিচে ফুটিং ডিজাইন করি, আমরা কোনো রিইনফোর্সমেন্ট দিব না, শেয়ারের জন্য কোনো রিইনফোর্সমেন্ট দিব না। তাহলে এখন তোমরা কি তোমাদের নিজস্ব চিন্তা দিয়ে বলতে পারবা যে আমি তাহলে শেয়ারের ডিজাইনটা কিভাবে করব? নিজস্ব, ভুল হলে কোনো সমস্যা নাই, কনফিউশন থাকলে বলো, জাস্ট একটা অ্যান্সার দাও যেটা তুমি নিজে চিন্তা করে বের করতে পারো। আমরা অলরেডি কিন্তু এটা পড়ে আসছি, সো আমি আশা করি তোমরা কেউ একজন অ্যাটলিস্ট বলতে পারবা। একটু মনে করে দেখো তো, যে ফ্ল্যাট স্ল্যাবের স্ট্রিপ, ক্ষেত্রে। স্ট্রিপ ধরে করব। বুঝি নাই। স্ট্রিপ।
হিসাব করে স্ট্রিপ। স্ট্রিপ, ব্যাপারটা স্ট্রিপের না, ফ্ল্যাট স্ল্যাবে আমরা কি করছিলাম মনে জি আছে? স্যার, কলাম এরিয়ার মধ্যে একটু ইয়ে করে দিছি, বাঁকা করে নিয়ে দিছি। তুমি বলতে চাচ্ছ যে ড্রপ প্যানেলের মতো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা একটা আইডিয়া গেল, বাট এটা স্ল্যাবের মানে স্ল্যাবের ক্ষেত্রে ঠিক আছে, ফুটিং এর ক্ষেত্রে ইউজ আমরা ওইভাবে করি না আসলে। বাট তোমার আইডিয়া ঠিক আছে যে আমি বেসিক্যালি একটু কলামটাকে বাড়ায় দিতে পারি এদিকে, বা থিকনেসটাকে বাড়ায় দিতে পারি। সো বেসিক্যালি তোমার যে আইডিয়া সেটাই আসলে ইউজ করা হবে। সেটা হলো আমরা ডেপথ অফ স্ল্যাব, বা এখানে যে ফুটিং এর স্ল্যাবের থিকনেসটা আছে, এই থিকনেসটাকে সাফিসিয়েন্টলি বাড়ায় দিব। বাট তুমি যেটা বললা যে শুধু কলামের পোর্শনটা, সেইখানে না আমরা পুরোটা এট এ টাইম বাড়ায় দিব ডেপথটা। তার মানে এই যে শেয়ার আছে, শেয়ারের জন্য আমরা এডিকুয়েট ডেপথ দিয়ে দিতে হবে। সো ডেপথটা হচ্ছে এখানে মেইন প্যারামিটার, যে এই স্ল্যাবের ডেপথটা কত হবে। স্ল্যাবের ডেপথ দিয়ে আমি তার শেয়ার রেজিস্ট করব, আমি কোনো রিইনফোর্সমেন্ট দিব না। সো এর সারমর্ম হচ্ছে দুইটা। এক হচ্ছে আমার যখন একটা ফুটিং ডিজাইন করব, আমরা তার ডেপথ ডিটাকে ডিজাইন করব, সেটা আসবে শেয়ার থেকে, ঠিক আছে, এটা আসবে শেয়ার থেকে। আর রিইনফোর্সমেন্ট যেটা আছে, রিইনফোর্সমেন্ট ডিজাইন করব হচ্ছে ফ্লেক্সার থেকে। সো এই দুইটা ডিজাইনই বেসিক্যালি আমাদেরকে করতে হবে। সো এখন কোশ্চেন আসে যে শেয়ার কিরকম হবে, যেটা বলতে নিলাম। তো তোমরা যদি এখানে তার ডিফরমেশন শেপটা দেখো, একটু ক্লিয়ার করি এগুলো। সো ডিফরমেশনটা দেখো, ডিফরমেশনটা দেখলে দেখবা যেটা আমরা যে টু ওয়ে স্ল্যাব পড়ছি, অনেকটা টু ওয়ে স্ল্যাবের মতো কাজ করতেছে। সো বোথ ডিরেকশনে আসলে লোডটা ট্রান্সফার হচ্ছে। সো যখন আমরা এই ধরনের ফুটিং ডিজাইন করি, তখন আমরা দুই ধরনের শেয়ার চেক দিই। একটা হচ্ছে যে তোমরা যেটা রিসেন্টলি শিখছো, সেটা হচ্ছে পাঞ্চিং শেয়ার, যে পাঞ্চ করে যাবে কিনা, স্ল্যাবটা পাঞ্চ করবে কিনা। সো এটা একটা চেক দিব। আর একটা চেক দিব হচ্ছে নর্মাল, আমাদের যদি একটা বিমের উপরে লোড থাকে, আমরা যে চেকটা দিই যে একটা বিম, তার উপরে হচ্ছে লোড আছে, তো এখানে কেটে আমরা এখানে কি করি যে তার শেয়ার ফোর্স কত, শেয়ার ক্যাপাসিটি কত। তো এটার ক্ষেত্রে আমরা যেরকম এরকম একটা সেকশন কাটবো, সেকশনটা বাঁকা হলো সরি। সো এরকম একটা সেকশন কেটে এই জায়গাতে কি পরিমাণ শেয়ার ক্যাপাসিটি আছে এবং কি পরিমাণ শেয়ার ফোর্স আছে সেটার জন্য ডিজাইন করব। সো এই দুইটা শেয়ার আমরা চেক করব। আচ্ছা, তো ঠিক আছে, এট এ গ্ল্যান্সে এখন দেখি আমাদের কি কি কাজ করতে হবে যদি একটা ডিজাইন করতে যাই। তো ফার্স্ট আমাদের কাজ যেটা হবে সেটা হবে এরিয়া অফ ফুটিং বের করা, যে ফুটিং এর এল কত, বি কত, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে ফার্স্টে। তারপরে আমরা ওয়ান ওয়ে শেয়ার অথবা বিম শেয়ার চেক দিব, এটা আমরা ডিটেলসে পরে যাব কিভাবে চেক করব। দেন হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক করব, টু ওয়ে শেয়ার যেটা। তারপরে বেন্ডিং মোমেন্টের জন্য আমরা ডিজাইন করব স্টিল রিইনফোর্সমেন্ট। তারপরে একটা জিনিস আছে যে বেয়ারিং ক্যাপাসিটি অফ কলাম। তো কলাম তো আমরা ডিজাইন করেই আসছি, সো এটার বেয়ারিং ক্যাপাসিটি আমরা অলরেডি জানি যে ওকে। আচ্ছা, তারপরে চেক করতে হবে যে ডেভেলপমেন্ট লেন্থ অফ বার। আমরা যে এখানে রিইনফোর্সমেন্ট গুলো দিব, আমরা সবাই মোটামুটি ডেভেলপমেন্ট লেন্থ কি জিনিস জানি। সো ডেভেলপমেন্ট লেন্থ গুলো সেকশন থেকে ঠিক আছে কিনা সেটা চেক করব। আর ফাইনালি যেটা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট চেক করতে হবে, যে প্রতিটা ফাউন্ডেশনের নিচে কতটুকু সেটেলমেন্ট হতে পারে। তো এটা জিও টেকনিক্যাল পার্ট, আমাদের এখানে হয়তো বা এখন আমরা এটা দেখবো না। সো আমরা বেসিক্যালি এখানে এই বেয়ারিং ক্যাপাসিটি চেক আর হচ্ছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট চেক, এই দুইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো আমাদের আরসিসি কোর্সের আন্ডারে আমরা আসলে স্টাডি করবো এখন, এক থেকে শুরু করে সবগুলো। জাস্ট সেটেলমেন্ট হলো জিও টেকনিক্যাল পার্ট, এটা এখানে আমরা করতেছি না। বেয়ারিং ক্যাপাসিটি অফ কলাম বলতে কলাম আমরা অলরেডি ডিজাইন করে আসছি, সো সেটা অলরেডি চেক করা হয়ে গেছে। আচ্ছা, তো ফার্স্টেই দেখি যে আমাদের ফুটিং এর যে এরিয়া আছে, এরিয়াটাকে আমরা কিভাবে আসলে বের করব। তো এখানে আমি জাস্ট ট্রাই করছি এখানে ড্র করার সয়েল আর এটা। তো সয়েল যেটা থাকবে সেটার আমার ইউনিট ওয়েট জানতে হবে, ঠিক আছে। আর এই যে সয়েলের যে লেভেল, টপ লেভেল, এটা থেকে আমাদের যে ফুটিং আছে, ফুটিং এর
বেস পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাকে আমরা জেনারেলি ফুটিং এর হাইট বলে থাকছি, ডেপথ অফ ফুটিং, ডিএফ। আচ্ছা, আর এই যে ফুটিংটা এরিয়া, এটা হবে বি ইন্টু এল স্বাভাবিকভাবে, যেহেতু রেক্টেঙ্গুলার। আর এটা হচ্ছে লোড পি, এটা পি এস আছে একটা, দেখা যাচ্ছে না। সো এটা হলো সার্ভিস লোড। আর এটা হচ্ছে কিউ এ, কিউ হচ্ছে অ্যালায়েবল সয়েলের প্রেশার। সো এটা তোমরা সয়েল টেস্টের ডাটা থেকে বেসিক্যালি পাবা। তো এখন আমরা দেখি যে আমাদের এখানে এরিয়াটা কিভাবে বের করব। আমরা তো কলামের লোডটা জানি, এরিয়াটা কিভাবে বের করব। সো প্রথমেই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা কোন লোড নিয়ে আসলে ডিজাইন করব। তো জেনারেলি আমরা কি করি, ইউএসডি মেথড করি, তাই না? ইউএসডি মেথডে আমরা লোডগুলোকে বাড়ায় নিই 1.2 টাইমস এন্ড 1.6 টাইমস। কিন্তু যখন ফুটিং এর এরিয়া বের করব, ফুটিং এর এরিয়াতে জেনারেলি আমরা সার্ভিস লোড ব্যবহার করি। ফুটিং এর শুধু এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে সার্ভিস লোড ব্যবহার করি। সো এখানে যখন সার্ভিস লোড ইউজ করবা, কিউ অ্যালায়েবল ইউজ করতে হবে, নট আলটিমেট, কিউ অ্যালায়েবল ইউজ করতে হয়। সো কিউ অ্যালায়েবল এবং সার্ভিস লোড কেন ইউজ করতেছি, জিনিসটা হলো আমরা সবসময় মোটামুটি জানি যে আমাদের ইউএসডি মেথডে আমরা দুই ধরনের সেফটি ফ্যাক্টর ইউজ করি। একটা হচ্ছে হলো যে স্ট্রেংথ রিডাকশন, আর একটা হচ্ছে হলো লোড ফ্যাক্টর। একটা হচ্ছে আমরা লোডটাকে বাড়ায় দিই, স্ট্রেংথটাকে কমায় দিই। সো দুইটা মিলে হচ্ছিল টোটাল ফ্যাক্টর অফ সেফটি। আর সয়েলের রিলেটেড যখন কাজ হয়, সয়েলের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে আমরা এই যে অ্যালাউয়েবল বেয়ারিং প্রেশার ধরতেছি, এই অ্যালাউয়েবল বেয়ারিং প্রেশারের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর অফ সেফটি মোটামুটি 2.5 থেকে 3 পর্যন্ত হচ্ছে হলো নিয়ে নিই। তার মানে তার বেয়ারিং ক্যাপাসিটি হয়তোবা 2.5 টাইমস ইন্টু কিউ এ, ঠিক আছে? এটা হচ্ছে আলটিমেট তার বেয়ারিং ক্যাপাসিটি, কিন্তু আমরা ইউজ করতেছি হচ্ছে অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি। সো এখানে ফ্যাক্টর অফ সেফটি 2 থেকে 3 পর্যন্ত এমনি রাখা হয় জিও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই কারণে এডিশনাল আর কোনো ফ্যাক্টর অফ সেফটি আমরা লোডের ক্ষেত্রে বা স্ট্রেংথের ক্ষেত্রে অ্যাভয়েড মানে দিতে হচ্ছে না। আমরা হচ্ছে এই জিও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যেই ফ্যাক্টর অফ সেফটিটা রাখতেছে আমরা ওইটাই অ্যাজ ইউজুয়াল ইউজ করতেছি। এই জন্য আমরা বেসিক্যালি সার্ভিস লোড যেটা সেটা ধরেই এরিয়াটা ডিজাইন করব। তো যাই হোক, এখন মেইনলি আসি যে সার্ভিস লোড যদি বের করতে পারি যে কলামে ডেড লোড কত, লাইভ লোড কত, সেটা জানি। আর এখানে অ্যালাউয়েবল যে প্রেশার আছে, এই অ্যালাউয়েবল প্রেশারটা যদি আমরা একটা ইকুয়েশনে লিখতে চাই, তাহলে দেখো এই রেজিস্ট্যান্স যতটুকু হবে সেইটা ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড লোড হবে। তো কলাম থেকে আসতেছে পিএস পরিমাণ লোড, তাহলে পিএস ডিভাইডেড হচ্ছে হলো এরিয়া অফ ফুটিং, প্লাস যেহেতু এখানে সয়েল আছে, এই সয়েলও নিচে কিছু প্রেশার দিবে এই কলামের বেসে, এই উপরের সয়েল প্লাস কনক্রিট, কনক্রিটের যে স্ল্যাবটা আছে সেটা। তো এটাকে এভারেজ আমরা ধরে নেই, যেহেতু সয়েলের ডেপটাই বেশি থাকে, এটাকে ইগনোর করি আমরা জেনারেলি, কনক্রিটটাকে ইগনোর করে ফুল ডেপটাকে সয়েল হিসেবে চিন্তা করে নিচ্ছি। সো গামা ইন্টু এস ইন্টু হচ্ছে হলো ডিএফ। সো এটা হচ্ছে হলো রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে হলো অ্যাপ্লাইড প্রেশার, সয়েল প্লাস হচ্ছে হলো কলাম থেকে যেটা আসতেছে। তো এটাকে যদি ইকুয়েট করো তুমি এখান থেকে ইজিলি এরিয়া অফ ফুটিংটা পেয়ে যাবে, যে পিএস ডিভাইডেড হচ্ছে হলো কিউ অ্যালাউয়েবল মাইনাস গামা ইনটু এস ইনটু ডিএফ। সো এই যে প্রেশারটাকে আছে এটা জেনারেলি আমরা কিউ ই বলি, নেট প্রেশার। এটা তোমরা জিওটেকেও আমার ধারণা পড়ে আসছো। তো আমাদের এরিয়া অফ ফুটিংটা আমরা ইজিলি বের করতে পারবো যদি আমাদের কলামের লোড জানা থাকে, অ্যালাউয়েবল সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি জানে, আর হচ্ছে হলো সয়েলের তুমি ডেপথ প্লাস হচ্ছে হলো ইউনিট ওয়েট জানো। সো এখান থেকে আমরা আমাদের কলামের ফুটিং এরিয়াটা বের করে ফেলতে পারি। আচ্ছা, নেক্সট হলো আমাদের যে ডিজাইন লোড, আমরা যেটাকে ডিজাইন করব স্ল্যাবের, সেই ক্ষেত্রে আসলে কি ধরবো। যখন ফুটিং এর এরিয়া বের করলাম তখন আমরা জেনারেলি সার্ভিস লোডটা চিন্তা করলাম, সার্ভিস লোড। কিন্তু যখন আমরা এটা রিইনফোর্সমেন্ট ডিজাইন করব তখন আর আমরা কিন্তু জিওটেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো না, তখন আমরা দেখবো এটা স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের যে নর্মাল
লোড ফ্যাক্টর এবং হচ্ছে হলো স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর দুইটাই ইউজ করব। সো যখন এইটার জন্য লোড ক্যালকুলেশন করব যে এখানে কতটুকু রেজিস্ট্যান্স ফোর্স থেকে কতটুকু প্রেশার আসতেছে, সেটাকে আমরা আলটিমেট ধরতেছি কিউ ইউ। কিউ ইউ করতে হবে এখানে টোটাল যে আলটিমেট লোড আসতেছে, দ্যাটস মিন 1.2 টাইমস ডেড লোড, 1.6 টাইম লাইভ লোড। এটা লাইভ লোড হবে, আমি আপডেট করে দিব। সো লাইভ লোড ডিভাইডেড হচ্ছিল এরিয়া অফ ফুটিং। সো আমাদের কিউ ইউ যেটা আছে সেটাই হবে হচ্ছে হলো ফুটিং এর স্ল্যাব ডিজাইন, যেটা এটার ডিজাইনের জন্য আমার আলটিমেট প্রেশার, যেটার উপরে কত পরিমাণ লোড আসতেছে। সো এই দুইটা পার্থক্য কি বোঝা গেছে? যে এরিয়া ডিজাইনে আমরা আসলে আনফ্যাক্টরড লোড ইউজ করতেছি, কিন্তু যখন স্ল্যাবটা ডিজাইন করব নিচের ফুটিং এর, তখন হচ্ছে হলো ফ্যাক্টরড লোডটা ইউজ করব। বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, সো আমরা একটা স্লাইড জাস্ট দেখি, তোমরা একটু বাসায় দেখবা, নেক্সট দিন আমরা অঙ্ক করবো, সমস্যা নাই। সো তোমাদের আজকে ফার্স্টে 10 মিনিট আসলে ক্লাসের টাইম চলে গেছে, যার কারণে আমি আমার যতটুকু পড়ানো দরকার সেটা পড়াতে পারবো না মনে হচ্ছে। সো আমরা যেটা বলতেছিলাম যে স্ল্যাবের ক্ষেত্রে আমরা দুই ধরনের শেয়ার চেক দিব, একটা হচ্ছিল পাঞ্চিং শেয়ার আর একটা হচ্ছিল বিম শেয়ার। সো ধরো এটা হচ্ছিল তোমার প্ল্যান। সো এই প্ল্যানের ক্ষেত্রে আমার এটা হচ্ছিল কলাম, ঠিক আছে? সো কলামের উপরে লোড আসবে, লোড আসলে সো যেটা হতে পারে যে পাঞ্চিং শেয়ার তোমরা আগেও পড়ে আসছো, যে এই ধরনের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম কেটে যায়, এরকম তোমার পাঞ্চ করে যায়। সো এই পাঞ্চিং এর যে এরিয়াটা আছে আমরা ধরে নেই কতটুকু, মনে আছে তোমাদের? বোথ সাইড থেকে জেনারেলি d/2 করে আমরা ধরি, তাই তো? সো d/2 করে ধরলে বেসিক্যালি কলাম সাইজ প্লাস হচ্ছে হলো ইফেক্টিভ ডেপথ d। সো চারদিকে এরকম পেরিমিটার, এটাই হচ্ছে পাঞ্চিং শেয়ারের জন্য ক্রিটিক্যাল সেকশন। এই পাঞ্চিং শেয়ারের এখানে আমাদের চেক দিতে হবে। কিভাবে চেক দিব? যে আমরা পাঞ্চিং শেয়ারের ক্যাপাসিটি জানি যে 5 EC, এটা ইকুয়াল টু হচ্ছিল 4 × 5 × রুট FC প্রাইম বি নট ডি। সো বি নটটাও তোমাদের মনে থাকার কথা, এটার যে পেরিমিটারটা আছে সেটাই হচ্ছিল বি নট। সো এখানে সি প্লাস ডি ইন্টু 4 হওয়ার কথা যদি স্কোয়ার টাইপের হয়, যেহেতু স্কোয়ার দেওয়া আছে আমি 4 × দিয়ে দিলাম। তো এটা হচ্ছিল আমার ক্যাপাসিটি। সো এই পোর্শনটা হচ্ছিল পাঞ্চিং ক্যাপাসিটি। আর এই যে VU আছে এটা হচ্ছিল ডিমান্ড, যে কি পরিমাণ লোড এখানে আসবে। সো আমি যদি এখানে চিন্তা করি যে আমার লোডটা তো এটা চারদিক থেকে আসতেছে, সো এটা যেহেতু পাঞ্চিং এর ক্রিটিক্যাল জোন, আমরা স্ল্যাব ডিজাইনে যেরকম করছিলাম যে এটার আউটার পোর্শনে যতটুকু এরিয়া আছে ইনটু হচ্ছিল লোড, সেটাই হচ্ছিল আমার VU। তাহলে VU হবে হচ্ছিল, আমরা এটাকে যদি QU ধরি আর এটাকে যদি টোটাল এরিয়া অফ ফুটিং যেটা আমরা বললাম, আর এটা হচ্ছিল এরিয়া অফ পাঞ্চিং। সো QU হবে হচ্ছিল A ফুটিং মাইনাস হচ্ছিল A পাঞ্চিং। সো এই আউটসাইড অফ দ্য পেরিমিটার যতটুকু এরিয়া আছে, পুরো লোডের যেই ফোর্সটা আসবে সেটা এই ক্রিটিক্যাল সেকশনের শেয়ার স্ট্রেংথ দিয়ে তাকে ক্যারি করতে হবে। সো আমরা এখান থেকে VU বের করে ফেলতে পারবো। সো এই VUটা যদি বের করি আমরা ইজিলি আমাদেরকে যদি ক্যাপাসিটি জানা থাকে আমরা চেক করতে পারবো। সো এই ডিমান্ডটাকে অবশ্যই ক্যাপাসিটি থেকে কি হতে হবে, কম হতে হবে। আমরা যেহেতু কোনো রিইনফোর্সমেন্ট ইউজ করব না, আমরা ডেপথ ইনক্রিজ করে তার হচ্ছিল ক্যাপাসিটি বাড়াবো। সো এই ডেপথটাকে আমাকে শেয়ার থেকে আসলে ডিজাইন করতে হবে যে এখানের ডেপথ ডি কত হবে, ঠিক আছে? আচ্ছা, একইভাবে যদি আমরা ওয়ান ওয়ে বা বিম শেয়ার চেক করতে চাই, বিম শেয়ারটা হচ্ছে না একটা নর্মাল বিমে যেরকম শেয়ার চেক করি এরকম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম করতে হবে যে কলাম থেকে ডি ডিস্টেন্স দূরে আমরা একটা সেকশন চিন্তা করব, ঠিক আছে? সো এই সেকশনে
লোড হচ্ছে হলো ডিমান্ড হচ্ছে হলো বাইরে থেকে যে লোড আসতেছে সেটা। তো এখানে কিউ ইউ যদি হয় আর এই ডিস্টেন্সটাকে যদি ধরো আমরা বললাম যে কথার কথা এস, ঠিক আছে। তো এখানে টোটাল যে লোড আসবে ভি ইউ সেটা হবে হচ্ছে হলো এস ইন্টু বি, এই যে টোটাল এরিয়াটা, এই এরিয়াতে যে লোড কিউ ইউ ইন্টু হচ্ছে হলো এস ইন্টু হচ্ছে হলো বি। সো এটা হচ্ছে হলো ভি ইউ তার ডিমান্ড। এটাকে অবশ্যই 5 ভিসি থেকে ছোট হতে হবে। সো এখানে ভিসির ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে হলো ফ্যাক্টরগুলো কিন্তু চেঞ্জ, পাঞ্চিং শেয়ার এবং হচ্ছে হলো বিম শেয়ারের ক্ষেত্রে। বিম শেয়ারের জন্য কি জাস্ট একটা সাইড নিয়ে চিন্তা করছেন? শুধু একটা সাইড, যেহেতু বিম শেয়ার বলতেছি আমরা, ওয়ান ওয়ে শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার, ঠিক আছে। সো বিম শেয়ারের ক্ষেত্রে আমরা শুধু একটা সাইড চিন্তা করব। তুমি যদি মনে করো যে না শুধু এই সাইড না, আমি এই সাইডও চেক দিব, কোনো সমস্যা নেই। যেহেতু এটা স্কোয়ার শেপ এই জন্য বোথ সাইডে কি আসবে, সেম আসবে। আর যদি রেক্টেঙ্গুলার হয় তুমি দুই সাইডে চেক দিতে পারো, কোনো সমস্যা নেই। সো 5 ইসির ক্ষেত্রে আমাদের এখানেও যেটা হবে যে 2 × 5 এফসি রুট ওভার এফসি ইন্টু বিডি। সো এই ক্ষেত্রে বিটা কি হবে, এই যে বি যেটা এইদিকে উইথ সেটা হবে। সো আমাকে এইখান থেকেও ডেপথটাকে চেক করতে হবে যে আমার ডেপথ ঠিক আছে কিনা। যদি ডেপথ ঠিক না থাকে তাহলে ডেপথটাকে বাড়াইতে হবে। সো এইটাই আমি স্লাইডটা এখানে শেষ করব। এখন বলো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লাস এখানে শেষ করি। আমি 10 মিনিট পড়াতে পারলে ভালো হতো, কিন্তু তোমরা কি পরীক্ষা আছে এখন, কনসেন্ট্রেট করবা না অযথা। স্যার অ্যাটেন্ডেন্সের ফর্মটা পাই নাই। অ্যাটেন্ডেন্সের ফর্ম পাও নাই? ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, ওয়েট করো।